বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। আবার শুনে নিই আমরা, তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। এখন আমরা এই সূত্রটা ব্যাখ্যা করতে যাচ্ছি। মনে করলাম টি ইকুয়াল টু জিরো, অর্থাৎ টি ইকুয়াল টু জিরো মানে শুরুতে আমাদের পরমাণু অক্ষত পরমাণুর সংখ্যা ধরলাম কত, এন নট। তো শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যাকে আমরা প্রারম্ভিক পরমাণু সংখ্যাও বলতে পারি। শুরুতে আমাদের পরমাণুর সংখ্যা বা প্রারম্ভিক পরমাণু সংখ্যা ধরলাম কত, আমরা এন নট ধরলাম। টি ইকুয়াল টু টি মানে কি টি সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা ধরলাম কত, আমরা এন। অর্থাৎ এই সময়ের মধ্যে কিছু সংখ্যক পরমাণু ক্ষয় হয়ে যাবে, ভেঙে যাবে। সেই কারণে ভেঙে যাওয়া পরমাণু সংখ্যাগুলো বাদ দেওয়ার পরে অক্ষত পরমাণু সংখ্যা কত ধরলাম, টি সময় পরে এন ধরলাম। ক্লিয়ার হয়েছে? এবং আরও ধরলাম আমরা ডিটি সময়ের ব্যবধানে, মনে করলাম ডিএন সংখ্যক পরমাণু ভেঙে যাচ্ছে। কত সময়ের ব্যবধানে? ডিটি সময়ের ব্যবধানে ডিএন সংখ্যক পরমাণু ভেঙে যাচ্ছে। সুতরাং একক সময়ের ব্যবধানে কত ভেঙে যাবে, আমরা একক সময়ে কতটুক ভেঙে যাবে, ডিএন ডিটি। এই ডিএন ডিটিকে আমরা কি বলি, ভাঙনের হার বলে থাকি। তাহলে আমাদের সূত্র মতে এই ভাঙনের হারটা, এই তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার ডিএন ডিটিটা কার সমানুপাতিক হবে বলছিল আমাদের, অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা সমানুপাতিক হবে। এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, কারণ সময়ের সাথে সাথে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এখানে পরমাণু সংখ্যা কি হবে, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে, কমতে থাকবে। আমরা বুঝে নিতে পেরেছি। সেই জন্য আমরা এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে। আবার খেয়াল করি, যেহেতু সময়ের সাথে সাথে এখানে পরমাণু সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সেটা বোঝানোর জন্য এখানে মাইনাস চিহ্নটা দেওয়া হয়েছে। এবার আমরা পরের লাইনে যাচ্ছি। বা দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে কত লেখা যায়, ডিএন ডিটি সমান কত লিখতে পারি আমরা, ল্যামডা ইন্টু এন লিখতে পারি। এই যে ল্যামডা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, যেটাকে আমরা এখানে কি বলে থাকি, ক্ষয় ধ্রুবক বলে থাকি। কি বলে থাকি আমরা, ক্ষয় ধ্রুবক বলে থাকি। এটা হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা আছে সেটার বিবৃতি এবং ব্যাখ্যা আমরা শেষ করলাম। এখন আমরা এই তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের মধ্যে যেটা একটা আমরা ক্ষয় ধ্রুবক পেয়েছি, ওই ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা আমরা দিতে যাচ্ছি। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রের মধ্যে আমরা যে একটা ক্ষয় ধ্রুবক পেয়েছিলাম, ওই ক্ষয় ধ্রুবকের সংজ্ঞাটা আমরা দিতে যাচ্ছি। দিতে গেলে আমাদের আগে ইকুয়েশনটা আবার একটু লিখতে হবে, সেটা একটু করে দেখে নিই কীভাবে সংজ্ঞাটা দিচ্ছে, কিভাবে সহজে মনে রাখা যায়, সেটা একটু করে আমরা খেয়াল করব। তাহলে আমরা ইকুয়েশনটা যদি লিখি, তাহলে ইকুয়েশনে কি ছিল আমাদের, ডিএন ডিটি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, ল্যামডা এন আমরা লিখতে পারি। বা দিয়ে যদি আমরা লিখতে চাই, ল্যামডা ইকুয়াল টু কত লেখা যাবে, মাইনাস ডিএন ডিটি হবে, নিচে কি থাকবে, এন থাকবে। তাহলে এন ইকুয়াল টু যদি 1 হয় তখন আমরা ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস ডিএন ডিটি আমরা লিখতে পারি। তাহলে এন ইকুয়াল টু 1 মানে কি বোঝানো হচ্ছে, একটি পরমাণু বোঝানো হচ্ছে, এন ইকুয়াল টু 1। তাহলে এন ইকুয়াল টু 1 মানে কি বুঝলাম আমরা, একটি পরমাণু। আর ডিএন ডিটি দিয়ে আমরা কি বলেছিলাম মনে আছে, ভাঙনের হার বলেছিলাম। এই ভাঙনের হারকে আমরা একক সময়ে একটি পরমাণু ভেঙে যাওয়ার সম্ভাব্যতা বা সম্ভাবনাও আমরা বলতে পারি। এই ডিএন ডিটিকে আমরা ভাঙনের হারও বলতে পারি, আবার একক সময়ে একটি পরমাণু ভেঙে যাওয়ার সম্ভাব্যতা বা সম্ভাবনাও বলতে পারি। তাহলে আমাদের সংজ্ঞাটা কী রকম দাঁড়াচ্ছে, একটি তেজস্ক্রিয় পরমাণু একক সময়ে
ভেঙে যাওয়ার সম্ভাব্যতাকে বা সম্ভাবনাকে আমরা কি বলি? ক্ষয় ধ্রুবক বলে থাকি। একটি n=1 মানে একটি তেজস্ক্রিয় পরমাণু একক সময়ে ভেঙে যাওয়ার সম্ভাব্যতা বা সম্ভাবনাকেই আমরা কি বলি? ক্ষয় ধ্রুবক বলে থাকি। আশা করি আমরা বুঝতে পেরেছি ক্ষয় ধ্রুবকটা কি। এখন আমাদের এই ক্ষয় ধ্রুবক নিয়ে একটা অনুধাবনের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের র্যাডনের ক্ষয় ধ্রুবক। র্যাডনের ক্ষয় ধ্রুবক হচ্ছে 2.11 × 10⁻⁻6 সেকেন্ড ইনভার্স বলতে কি বুঝো? র্যাডনের ক্ষয় ধ্রুবক এত বলতে কি বুঝো? সেটার আনসার আমরা এখন করতে যাচ্ছি। তাহলে র্যাডনের ক্ষয় ধ্রুবক এত বলতে আমরা বোঝাচ্ছি র্যাডনের একটি পরমাণু 1 সেকেন্ডে ভেঙে যাওয়ার সম্ভাবনা একের মধ্যে কত বলতে পারি আমরা? 2.11 × 10⁻⁻6। কেন আমি একের মধ্যে বললাম? এটা হচ্ছে প্রশ্ন। কারণ হচ্ছে এই যে সংখ্যাটা দেখা যাচ্ছে এটা কত থেকে ছোট? একের থেকে ছোট, সেই জন্য আমাদের বলতে হবে একের মধ্যে এত। তাহলে আমরা আবার প্রশ্নটা শুনে নিই। র্যাডনের ক্ষয় ধ্রুবক 2.11 × 10⁻⁻6 সেকেন্ড ইনভার্স বলতে আমরা কি বোঝাচ্ছি? র্যাডনের একটি পরমাণু 1 সেকেন্ডে ভেঙে যাওয়ার সম্ভাবনা কত? একের মধ্যে কত হবে আমাদের? 2.11 × 10⁻⁻6। তাহলে আমরা অনুধাবনের প্রশ্নটাও আমরা জেনে ফেললাম। এখন যাচ্ছি আমরা তেজস্ক্রিয় রূপান্তরের জন্য একটা সমীকরণের প্রয়োজন হয়, যেটা দিয়ে আমরা অঙ্ক করে থাকি। সেই সমীকরণটা আমরা এখন দেখাতে যাচ্ছি। কিভাবে দেখাচ্ছি সেটা একটু করে খেয়াল করব। এই সমীকরণটা আনতে গেলে আমাদের আগের জিনিসগুলো একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে অর্থাৎ যখন 0 তখন আমাদের অক্ষত পরমাণু সংখ্যা বা প্রারম্ভিক পরমাণু সংখ্যা কত ধরেছিলাম আমরা? n0 ধরেছিলাম শুরুতে। যখন t তখন আমাদের অক্ষত পরমাণু সংখ্যা কত ধরেছিলাম? n ধরেছিলাম। অর্থাৎ t মানে t সময় পরে, n মানে হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা n। ক্লিয়ার হয়েছে? এখন আমরা ক্ষয় ধ্রুবক যদি আমাদের কত হয়? ল্যামডা হয়। আর ডিটি সময়ের ব্যবধানে যদি dn সংখ্যক পরমাণু যদি ভেঙে যায়, আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে আমরা পেলাম dn dt কত পেয়ে গেলাম আমরা? ল্যামডা ইন্টু n আমরা পেয়ে গেলাম মাইনাস dn dt ল্যামডা n আমরা ক্ষয় সূত্র থেকে জানি। বা দিয়ে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই তাহলে কি লেখা যায় একটু করে খেয়াল করব। dn / n কত লিখতে পারি আমরা? মাইনাস ল্যামডা ইন্টু ডিটি আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার আমরা এই সমীকরণটাকে যুগজীকরণ বা ইন্টিগ্রেশন করব। কোন লিমিটের মধ্যে? এই লিমিটের মধ্যে আমরা সমীকরণটাকে যুগজীকরণ বা ইন্টিগ্রেশন করব। সেটা আমরা কিভাবে করতেছি সেটা একটু করে দেখে নিই। ইন্টিগ্রেশন অফ 1/n dn থাকবে। লিমিট হচ্ছে কত আমাদের? n0 to n। ওই যে আমাদের অক্ষত পরমাণু সংখ্যার লিমিট n0 to n ইকুয়াল টু কত লিখবো আমরা? মাইনাস ল্যামডাটাকে বাইরে নিয়ে আসি। আর সময়ের লিমিট পাশে টি থাকবে ডিটি। সময়ের লিমিট হচ্ছে কত? 0 to t আমরা দেখতে পেলাম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার এটার ইন্টিগ্রেশন তো আমাদের সবারই জানা আছে, সেটা একটু করে লিখে ফেলি। লন n আমরা জানি লিমিট হবে কত আমাদের? n0 to n আমরা লিখতে পারি। ইকুয়াল টু দিয়ে কত লিখবো আমরা? মাইনাস ল্যামডা। আর এখানে কি লিখবো আমরা? টি থাকবে, লিমিট হবে 0 to t। আশা করি আমরা ইন্টিগ্রেশনটা বুঝে নিতে পেরেছি। এবার আমরা লিমিটটা বসিয়ে যদি দিই তাহলে কত হয়ে যাচ্ছে? লন n মাইনাস কত লিখবো আমরা? লন n0 থাকবে মাইনাস ল্যামডা ইন্টু কত লিখবো? t মাইনাস 0। লিমিটটা আমরা বসিয়ে দিলাম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি এতটুকু। বা দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে কত লেখা যায়? লনের সূত্র অনুসারে আমরা লিখতে পারি n/n0 ইকুয়াল টু কত? মাইনাস ল্যামডা টি আমরা লিখতে পারি। এই লনটাকে তোলার জন্য উভয় পাশে কি নিতে হবে? আমাদের অ্যান্টি লন নিতে হবে।
অ্যান্টিলন যদি আমরা নিয়ে থাকি তাহলে কত লিখতে পারি n ডিভাইডেড বাই n নট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা দিয়ে আমরা যদি লিখতে চাই তাহলে n ইকুয়াল টু কত লিখতে পারি n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হচ্ছে কি আমাদের তেজস্ক্রিয় রূপান্তরের সমীকরণ। আশা করি আমরা এতটুকু বুঝে নিতে পেরেছি তেজস্ক্রিয় রূপান্তরের সমীকরণ। এই তেজস্ক্রিয় রূপান্তরের সমীকরণটা কি সূত্র মেনে চলে? সূচকীয় নিয়ম মেনে চলে, সেটা আমরা এখন দেখাতে যাচ্ছি। আবার খেয়াল করি, তেজস্ক্রিয় রূপান্তরের এই সমীকরণটা কি নিয়ম মেনে চলবে? আমাদের সূচকীয় নিয়ম মেনে চলবে। এটা আমরা একটা গ্রাফের মধ্যে দেখাচ্ছি। সেটা কিভাবে দেখাচ্ছে একটু করে খেয়াল করে নিই আমরা। বইতে যে গ্রাফটা আছে সেটা একটু বুঝতে একটু অসুবিধা হয়, আমি আমার মতো করে গ্রাফটা একটু দেখিয়ে জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা খেয়াল করি আমরা। এদিকে y অক্ষ বরাবর আমরা পরমাণু সংখ্যাকে আমরা নির্দেশ করলাম, x অক্ষ বরাবর কি সময় নির্দেশ করলাম, সময়। আর এদিকে পরমাণু সংখ্যাকে আমরা কি দিয়ে, পরমাণুর সংখ্যাকে আমরা y অক্ষ দ্বারা কি করলাম, প্রকাশ করলাম পরমাণু সংখ্যা দ্বারা। তাহলে প্রারম্ভিক পরমাণু সংখ্যা যদি ধরলাম কত, আমরা n নট ধরলাম। সমীকরণ এইভাবে গ্রাফটা আমি দেখাচ্ছি, খেয়াল করে নেব আমরা। টি ইকুয়াল টু ধরলাম আমরা টি হাফ ধরলাম, অর্ধায়ু। টি হাফ অর্ধায়ু সম্পর্কে আমরা একটু পরে জানবো। অর্ধায়ু কি? অর্ধায়ু মানে কি, যে সময়ে তেজস্ক্রিয় মৌলের পরমাণু সংখ্যা অর্ধেকে পরিণত হবে সেটাকে আমরা অর্ধায়ু বলি। তাহলে টি ইকুয়াল টু যখন টি হাফ হবে, আমাদের এই ক্ষেত্রে পরমাণু সংখ্যা, প্রারম্ভিক পরমাণু সংখ্যার কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। আমরা বুঝে নিতে পেরেছি। এবার টি ইকুয়াল টু যখন আমরা টুয়াইস টি হাফ যখন হবে, অর্থাৎ অর্ধায়ুর দ্বিগুণ হয়ে যাবে, তখন আমাদের এই পরমাণু সংখ্যাটা কত হবে? প্রারম্ভিক পরমাণু সংখ্যার 4/1 হয়ে যাবে। অর্থাৎ টিটা যখন কার সমান হবে? আমাদের অর্ধায়ুর দ্বিগুণের সমান হবে। আর যখন আমরা টিটা যখন আমাদের অর্ধায়ুর কত গুণের সমান হবে? আমাদের 3 গুণের সমান হবে, তখন আমাদের পরমাণু সংখ্যাটা কত হবে? আমাদের n0/8 হবে। এখান থেকে যদি আমরা খেয়াল করে দেখা যাচ্ছে আমাদের পরমাণু সংখ্যা কি আকারে কমে যাচ্ছে? সূচক আকারে কমে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই তেজস্ক্রিয় রূপান্তরের সমীকরণটা কি নিয়ম মেনে চলে? আমাদের সূচকীয় নিয়ম মেনে চলে। এবার যাচ্ছি আমরা অর্ধায়ু কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। অর্ধায়ু হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে একটু করে বলেছিলাম, যে সময়ে তেজস্ক্রিয় মৌলের পরমাণু সংখ্যা অর্ধেকে পরিণত হবে সেই সময়টাকে আমরা কি বলি? অর্ধায়ু বলে থাকি। আমরা একটু উদাহরণ দিতে পারি বা অনুধাবনের প্রশ্ন আকারও আসতে পারে। ইউরেনিয়ামের অর্ধায়ু হচ্ছে 450 কোটি বছর। এটার মানে হচ্ছে কি, আমরা যদি এখানে কিছু পরিমাণ ইউরেনিয়াম যদি রেখে দিই, 450 কোটি বছর পরে দেখা যাবে ওই ইউরেনিয়াম, যে পরিমাণ আমরা ইউরেনিয়াম রেখেছিলাম সেটা অর্ধেকে পরিণত হয়েছে। তাহলে আমরা, অর্থাৎ যে সময়ের মধ্যে তেজস্ক্রিয় মৌলের পরমাণু সংখ্যা অর্ধেকে রূপান্তর হবে সেটাকেই আমরা কি বলি? অর্ধায়ু বলে থাকি। এবার আমরা অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা দেখাতে যাচ্ছি। অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক যেটা আছে, যেটা দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক করতে হয়, সেই সমীকরণটা আমরা দেখাতে যাচ্ছি। সেই সমীকরণটা যদি দেখাতে চাই, আগের সমীকরণটা আমাদের মনে আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। আগের সমীকরণটা কি ছিল আমাদের? অর্থাৎ তেজস্ক্রিয় রূপান্তরে যে সূত্রটা ছিল সেটা হচ্ছে n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা আমাদের জানা আছে। তাহলে আমাদের কার সাথে কার সম্পর্ক দেখাচ্ছি? আমরা অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক দেখাতে যাচ্ছি। এটা যদি দেখাতে চাই তাহলে আমাদের অর্ধায়ুর সংজ্ঞা অনুসারে টি ইকুয়াল টু যখন আমাদের টি হাফ হবে, অর্ধায়ু হবে,
তখন অক্ষত পরমাণু সংখ্যাটা প্রারম্ভিক পরমাণু সংখ্যার কিসে পরিণত হয়ে যাবে, অর্ধেকে রূপান্তর হয়ে যাবে বা পরিণত হয়ে যাবে। আশা করি বুঝে নিতে পেরেছি। এই মানটা আমরা এখানে বসিয়ে দিলেই আমাদের সম্পর্কটা চলে আসবে। অর্থাৎ টি ইকুয়াল টু যখন আমরা টি হাফ বসাবো তখন এন ইকুয়াল টু কী হবে, এন নট বাই 2 হবে। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে ইকুয়াল টু কত লিখবো আমরা, এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর জায়গায় কি হবে, টি হাফ হবে। অর্থাৎ টিটা যখন টি হাফ হবে তখন এনটা কি হয়ে যাবে আমাদের, এন নট বাই 2 হয়ে যাবে। আশা করি বুঝে নিতে পেরেছি। বা আমরা যদি লিখি এখানে এন নট যদি চলে যায় তাহলে হাফ ইকুয়াল টু কত লিখবো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ আমরা লিখতে পারি। উভয় পাশে এবার আমরা লন নেব। বা দিয়ে যদি আমরা লিখি লন হাফ লিখলাম ইকুয়াল টু, তাহলে লন যদি নিয়ে ফেলে এখানে এটা চলে যাবে মাইনাস ল্যামডা কি লিখবো আমরা, টি হাফ লিখবো। উভয় পাশে লন নিলে আমরা এই সমীকরণটা এইরকম হয়ে যায়। যদি এইরকম হয়ে যায় তাহলে এবার আমরা একটু সামনের দিকে যাই। এটাকে আমরা ভেঙে লিখতে পারি। ভেঙে লিখলে কত হবে, লন 1 মাইনাস কত লিখতে পারি, লন 2 আমরা লিখতে পারি। ওই যে ভেঙে লিখলাম আমরা লনের নিয়ম অনুসারে। ইকুয়াল টু কত হবে, মাইনাস ল্যামডা টি হাফ আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে বা দিয়ে যদি আমরা লিখি তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, লন 1 সমান 0, এখানে লন 2 থাকবে ইকুয়াল টু কত থাকবে, মাইনাস ল্যামডা টি হাফ লিখে ফেললাম। বা দিয়ে যদি লিখি আমরা এখানে মাইনাস লন 2 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি হাফ আমরা লিখলাম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি এতটুকু। বা দিয়ে যদি ওই পাশে মাইনাসটা যদি চলে যায়, লন 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি ল্যামডা ইন্টু টি হাফ আমরা লিখতে পারি। বা দিয়ে যদি লিখতে চাই টি হাফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের, লন 2 ডিভাইডেড বাই কত হবে, ল্যামডা হয়ে যাবে। সর্বশেষ ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। টি হাফ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে আমাদের 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এটাই হচ্ছে কি আমাদের ক্ষয় ধ্রুবক এবং অর্ধায়ুর মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা দেখিয়ে ফেললাম। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। এবার আমরা যাচ্ছি গড় আয়ু কি সেটা জানার জন্য। গড় আয়ু হচ্ছে একটি তেজস্ক্রিয় বস্তুখণ্ডের মধ্যে যতগুলো পরমাণু আছে সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে যখন আমরা প্রারম্ভিক পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করে দেব তখন আমরা গড় আয়ু পেয়ে যাব। আবার খেয়াল করি, একটি তেজস্ক্রিয় বস্তুখণ্ডের মধ্যে যতগুলো পরমাণু আছে সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে আমরা কি দিয়ে ভাগ করে দিলে, প্রারম্ভিক পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় আয়ু পেয়ে যাব। গড় আয়ুকে আমরা টাও দিয়ে প্রকাশ, একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি যেটাকে আমরা টাও বলে থাকি। তাহলে আমরা একটু করে খেয়াল করি বোর্ডের মধ্যে, গড় আয়ুকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এই চিহ্নটা দিয়ে প্রকাশ করে যেটাকে আমরা টাও বলে থাকি। ক্ষয় ধ্রুবক যদি ল্যামডা হয় টাও ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, 1 বাই ল্যামডা। তাহলে আমরা কয় ধরনের আয়ু পেলাম, একটা হচ্ছে গড় আয়ু আর একটা হচ্ছে অর্ধায়ু। এখন আমরা যাচ্ছি অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্কটা দেখানোর জন্য। অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে সম্পর্কটা দেখাতে গেলে আমাদের এই ইকুয়েশনটা একটু লিখতে হচ্ছে এখানে আবার। তাহলে আমরা জানি টি হাফ ইকুয়াল টু আমাদের এখানে জানা আছে 0.693 ডিভাইডেড বাই কত, ল্যামডা আমরা লিখতে পারি। বা দিয়ে যদি একটু আলাদা করে যদি লিখতে চাই তাহলে কত লেখা যায়, 0.693 ইন্টু কত লিখবো, 1 বাই ল্যামডা। 1 বাই ল্যামডার পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওই গড় আয়ুটা লিখতে পারি। বা দিয়ে আমরা কি লেখা যায়, টি হাফ ইকুয়াল টু 0.693 পাশে কি থাকবে, টাও থাকবে। বা দিয়ে যদি আমরা এভাবে লিখতে চাই, টাও ইকুয়াল টু কত লেখা যায় একটু করে খেয়াল করব, আমরা টি হাফ ডিভাইডেড বাই কত লিখতে পারি আমরা, 0.693 আমরা লিখতে পারি। এটা হচ্ছে কি আমাদের গড় আয়ু এবং অর্ধায়ুর মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা আমরা
দেখিয়ে ফেললাম। এবার যাচ্ছি আমরা ভর ত্রুটিটা কি সেটা দেখানোর জন্য। ভর ত্রুটিটা বুঝতে গেলে আমাদের একটু করে খেয়াল করে নিতে হবে। পরমাণুর অভ্যন্তরে কি আছে? নিউক্লিয়াস আছে। এই একটি স্থায়ী নিউক্লিয়াসের একটা কি থাকবে? নির্দিষ্ট ভর থাকবে। একটি স্থায়ী নিউক্লিয়াসের ভর এবং এর গঠন উপাদান মানে কি? নিউক্লিয়নগুলোকে বোঝানো হচ্ছে। এর গঠন উপাদানগুলোর মুক্ত অবস্থায় ভরের যোগফল থেকে আমাদের নিউক্লিয়াসের ভর কিছু পরিমাণ কম হয়। আবার শুনে নিই আমরা, একটি স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠন উপাদান যেগুলো আছে সেগুলোর মুক্ত অবস্থায় ভরের সমষ্টির চেয়ে কিছুটা কম হয়। কি কম হচ্ছে? অর্থাৎ নিউক্লিয়াসের ভরটা তার গঠন উপাদান যেগুলো আছে ওই গঠন উপাদানগুলো যখন মুক্ত অবস্থায় থাকবে, ওই মুক্ত অবস্থায় গঠন উপাদানগুলোর ভরের যোগফল থেকে আমাদের নিউক্লিয়াসের ভর কিছু পরিমাণ কম হয়। অর্থাৎ কম হয়, এটাকেই আমরা কি বলি? ভর ত্রুটি বলে থাকি। যদি আমরা বইয়ের ভাষায় যদি বলতে চাই, একটি নিউক্লিয়াসের ভর তার গঠন উপাদানগুলোর মুক্ত অবস্থায় ভরের যোগফল থেকে কিছু পরিমাণ কম হয়, এই ভরের পার্থক্যকে আমরা কি বলি? ভর ত্রুটি বলে থাকি। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ কার ভরটা কম হবে? নিউক্লিয়াসের গঠন উপাদান যেগুলো আছে সেগুলো মুক্ত অবস্থায় তাদের ভরের সমষ্টি যত হবে, এই ভরের সমষ্টির চেয়ে একটি নিউক্লিয়াসের ভর কিছু পরিমাণ কম হয়। এই ভরের পার্থক্যকে আমরা কি বলি? ভর ত্রুটি বলে থাকি। এখন আমরা ভর ত্রুটির জন্য কিছু ইকুয়েশনের আছে, সেই ইকুয়েশনগুলো আমরা এখন দেখাতে যাচ্ছি। তাহলে এই ইকুয়েশনগুলো দেখাতে গেলে আমাদের কি করতে হচ্ছে একটু করে দেখে নিই আস্তে আস্তে করে, কারণ ইকুয়েশনগুলো বোঝারও দরকার আছে। এগুলো নিয়ে কিন্তু আমাদের গাণিতিক সমাধান করতে হবে, সেই জন্য আমরা মনোযোগ সহকারে খেয়াল করব। মনে করলাম একটি নিউক্লিয়াসের ভর ধরলাম কত? m নিউক্লিয়াস আমরা লিখলাম। আর মনে করলাম নিউক্লিয়াসের মধ্যে কত আছে? z সংখ্যক প্রোটন আছে। প্রতিটি প্রোটনের ভর ধরলাম কত? আমরা mp আমরা ধরলাম। এবং নিউক্লিয়াসের মধ্যে মনে করলাম n সংখ্যক নিউট্রন আছে। প্রতিটি নিউট্রনের ভর ধরলাম আমরা কত? mn ধরলাম। যদি এটা ধরি তাহলে আমাদের ভর ত্রুটি সমান কি লিখতে পারি? ডেল্টা m ইকুয়াল টু কত লিখবো? একটি প্রোটনের ভর যদি এমপি হয়, জেড সংখ্যক প্রোটনের ভর কত লিখবো আমরা? জেড ইন্টু এমপি আমরা লিখবো। আশা করি বুঝে নিতে পেরেছি। একটি নিউটনের ভর যদি mn হয়, n সংখ্যক নিউটনের ভর কত হবে? n ইন্টু mn আমরা লিখতে পারি। তাহলে এই দুইটার সমষ্টি, এই ভর দুইটার সমষ্টি থেকে আমাদের নিউক্লিয়াসের ভরটা কি হবে? কম হবে। সেই পার্থক্যটা আমরা বের করতে যাচ্ছি। অর্থাৎ এই ভরের সমষ্টি থেকে নিউক্লিয়নগুলোর মুক্ত অবস্থায় ভরের সমষ্টি থেকে আমাদের যদি নিউক্লিয়াসের ভরটা যদি আমরা বাদ দিয়ে ফেলি, তাহলেই আমরা কি পেয়ে যাব? ভর ত্রুটি পেয়ে যাব। আশা করি বুঝে নিতে পেরেছি। ক্লিয়ার হয়েছে আমরা আশা করি। তাহলে এবার একটু করে খেয়াল করতে হবে, পরমাণুর ভর বলতে আমরা কি বুঝি সেটা একটু করে ক্লিয়ার করি আমরা। পরমাণুর ভর বলতে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ভর, আর পরমাণুর মধ্যে যে ইলেকট্রন আছে ইলেকট্রনগুলোর ভরের সমষ্টিটাই হচ্ছে আসলে পরমাণুর ভর। আবার শুনে নিই, পরমাণুর ভর মানে হচ্ছে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসের ভর, আর পরমাণুর অভ্যন্তরে যে ইলেকট্রন আছে ইলেকট্রনগুলোর ভরের সমষ্টি হচ্ছে কি আমাদের পরমাণুর ভর। তাহলে আমরা
পরমাণুর ভর থেকে যদি পরমাণুর অভ্যন্তরে যে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনগুলোর ভর যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমরা কার ভর পেয়ে যাব? নিউক্লিয়াসের ভর পেয়ে যাব। আবার শুনে নিই আমরা, পরমাণুর ভর থেকে আমরা কি বাদ দিয়ে ফেললে পরমাণুর অভ্যন্তরে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোর ভর যদি আমরা বাদ দিয়ে ফেলি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা নিউক্লিয়াসের ভর পেয়ে যাব। সেই হিসাবে আমরা যদি লিখতে চাই ডেল্টা এম ইকুয়াল টু কি লিখতে পারি খেয়াল করব আমরা, ব্র্যাকেটটা তুলে ফেলতে পারি। তাহলে কি লেখা যায়? জ্যাড ইন্টু এমপি আমরা লিখলাম, এন ইন্টু আমরা এম এন লিখতে পারি, মাইনাস কত লিখবো? আমরা যেটা বলেছিলাম এম অ্যাটম, এটা হচ্ছে আমাদের পরমাণুর ভর থেকে কার ভর বাদ দিয়ে ফেলবো? পরমাণুর অভ্যন্তরে যতগুলো ইলেকট্রন আছে ওই ইলেকট্রনের ভরটা বাদ দিয়ে ফেললে আমরা কি পেয়ে যাব? নিউক্লিয়াসের ভরটা আমরা পেয়ে যাব। এখানে জ্যাড দিয়ে কি বোঝানো হচ্ছে? ইলেকট্রন সংখ্যা। কেন জ্যাড দেওয়া হয়েছে? আমরা জানি একটা পরমাণুর মধ্যে যত সংখ্যক প্রোটন থাকবে তত সংখ্যক কি থাকবে? ইলেকট্রন। যেহেতু আমাদের প্রোটন সংখ্যা জ্যাড, সুতরাং ইলেকট্রন সংখ্যাও কি হবে? আমাদের জ্যাড হবে। আর এমই দিয়ে কি বোঝানো হচ্ছে? প্রতিটি ইলেকট্রনের ভর। তাহলে আমাদের ইকুয়েশনটা কি রকম হয়ে যাচ্ছে সেটা একটু করে আমরা দেখে নিই। বা দিয়ে যদি লিখি তাহলে কি হয়ে যাচ্ছে? ডেল্টা এম ইকুয়াল টু আমরা জ্যাড ইন্টু এমপি লিখতে পারি, এন ইন্টু আমরা এম এন লিখতে পারি, মাইনাস কত লিখবো? আমরা এম অ্যাটম আমরা লিখবো, প্লাস কত লিখতে পারি? আমরা জ্যাড ইন্টু এম ই আমরা লিখতে পারি। তাহলে আমরা ওই জাস্ট ব্র্যাকেটটা তুলে ফেললাম। একটু সাজিয়ে লিখলে তাহলে কি হয়ে যাচ্ছে একটু দেখে নিই আমরা। ডেল্টা এম ইকুয়াল টু আমরা জ্যাড ইন্টু এমপি প্লাস জ্যাড ইন্টু কত লিখবো? আমরা এম ই প্লাস এন ইন্টু কত লিখতে পারি? আমরা এম এন, মাইনাস কত লিখবো? আমরা এম অ্যাটম আমরা লিখলাম। এখান থেকে যদি আমরা জ্যাডটা যদি কমন নিয়ে ফেলি তাহলে কি আসতেছে একটু দেখে নিই আমরা। জ্যাড ইন্টু এমপি প্লাস কত লিখতে পারি? আমরা এম ই, এন ইন্টু কত লিখবো? আমরা এম এন, মাইনাস এম অ্যাটম। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটি প্রোটনের ভর আর এটা হচ্ছে একটি ইলেকট্রনের ভর। আমাদের জানা আছে হাইড্রোজেন পরমাণুতে শুধু একটি প্রোটন আছে, একটি ইলেকট্রন আছে। তাহলে একটি প্রোটনের ভর প্লাস একটি ইলেকট্রনের ভরকে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন পরমাণুর ভর আমরা বলতে পারি। আবার খেয়াল করি, একটি প্রোটনের ভর এবং একটি ইলেকট্রনের ভরের যোগফলকে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন পরমাণুর ভর আমরা বলতে পারি। যদি আমরা হাইড্রোজেন পরমাণুর ভর বলতে পারি তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি হয়ে যায় একটু করে খেয়াল করব। তাহলে আমাদের ভর ত্রুটি ডেল্টা এম ইকুয়াল টু কত লিখবো? জ্যাড ইন্টু এম এইচ আমরা লিখবো। এম এইচ দিয়ে কি বোঝানো হচ্ছে? এটার পরিবর্তে আমরা এম এইচ দিলাম, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভর। আর প্লাস কত লিখতে পারি আমরা? প্লাস এন ইন্টু কত লিখবো? আমরা এম এন আমরা লিখবো, মাইনাস এম অ্যাটম আমরা লিখবো। তাহলে আমরা ভর ত্রুটি নির্ণয় করার ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। এই ইকুয়েশনটা কখন ইউজ করব? যদি আমাদের হাইড্রোজেন পরমাণুর ভর যদি দেয়া থাকে, আমাদের নিউট্রনের ভর যদি দেয়া থাকে আর পরমাণুর ভর যদি দেয়া থাকে তাহলে আমরা ভর ত্রুটি নির্ণয় করার জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। আর এই ইকুয়েশনটা কখন ইউজ করব আমরা? যখন আমাদের প্রোটনের ভর দেয়া থাকবে, নিউট্রনের ভর দেয়া থাকবে এবং নিউক্লিয়াসের ভর দেয়া থাকবে, তখন আমরা ভর ত্রুটি নির্ণয় করার জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। বুঝতে পেরেছি? তাহলে এই ইকুয়েশনটা কখন ইউজ করব? যদি আমাদের প্রোটনের ভর, নিউট্রনের ভর, পরমাণুর ভর এবং ইলেকট্রনের ভর যদি দেয়া থাকে তখন আমরা ভর ত্রুটি নির্ণয় করার জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। তার মানে বোঝাতে চাচ্ছি আমি প্রত্যেকটা ইকুয়েশন দরকার হবে। কোন ইকুয়েশন কখন ইউজ করব সেটা আমরা ইকুয়েশনটা দেখে আমাদের মানগুলো দেখেই আমরা নির্ণয় করতে পারবো কোন ইকুয়েশনটা আমাদের
ব্যবহার করতে হবে ভর ত্রুটি নির্ণয় করার জন্য। তাহলে মোটামুটি আমরা আজকে যে টপিকসগুলো পড়ালাম সেগুলো ক্লিয়ার করতে পেরেছি, আশা করি সবাই বুঝেছো। কোনো প্রশ্ন থাকলে তোমরা ফোনের মাধ্যমে প্রশ্নগুলো জানাবা, আমরা পরবর্তী ক্লাসে ওগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।